আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। ব্রিটেনের ঔষধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ঔষধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা অনুমোদন করেছে। বাংলাদেশের পুলিশ আজ ঢাকার একটি বাসাবাড়ি থেকে ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়াম উদ্ধার করেছে বলে দাবি করছে। বাংলাদেশের একটি আদালত পলাতক আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। আদালতের এই নির্দেশকে সম্পাদকরা কিভাবে দেখছেন? আমরা যখনই কোনো রিপোর্ট করি, আমরা সবসময় চেষ্টা করি যার বিরুদ্ধে কথাটা বলা হচ্ছে তার একটা ভার্সন নিতে। তো এই নিষেধাজ্ঞাতে তো সেই ভার্সন আমি আর নিতে পারছি না। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপরে একটা প্রভাব হওয়ার সম্ভাবনা আছে। শুনবেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজা নামের সাক্ষাৎকার। এসব নিয়েই আজকের প্রবাহ। এই অনুষ্ঠান রেডিওতে আপনারা শুনছেন শর্টওয়েভ এবং FM প্রচার তরঙ্গে, একই সঙ্গে আমাদের ওয়েবসাইট bbcbangla.com-এ। আজকের সান্ধ্য আয়োজন প্রবাহে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। ব্রিটেনের ঔষধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ঔষধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা অনুমোদন করেছে। এই টিকাটি বায়োএনটেক এবং মডার্নার তৈরি টিকার চেয়ে দামে সস্তা এবং এটিকে সাধারণ রেফ্রিজারেটরে সংরক্ষণ করা যায়। তবে অন্য দুটি টিকার তুলনায় এটির কার্যকারিতা কিছুটা কম। অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে তারা নিম্ন এবং মধ্যম আয়ের দেশগুলোকে এই টিকা উৎপাদন মূল্যে সরবরাহ করবে। বহু দেশ এরই মধ্যে এই টিকার কোটি কোটি ডোজ অর্ডার দিয়ে রেখেছে। বিস্তারিত জানাচ্ছেন কাদির কল্লোল। অক্সফোর্ডের এই টিকার অনুমোদনকে কোভিড-19-এর বিরুদ্ধে লড়াইয়ে খুবই গুরুত্বপূর্ণ এক মুহূর্ত বলে বর্ণনা করা হচ্ছে। এর ফলে যুক্তরাজ্যে টিকাদানের হার এখন নাটকীয়ভাবে বাড়ানো যাবে। ফাইজার বায়োএনটেকের টিকার একটা অসুবিধা হচ্ছে এটিকে -70°C তাপমাত্রায় সংরক্ষণ এবং পরিবহন করতে হয়। ফলে এই টিকা সব জায়গায় নিয়ে যাওয়া যাচ্ছে না। টিকাদানের হারও খুব বেশি বাড়ানো যাচ্ছে না। কিন্তু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা সাধারণ রেফ্রিজারেটরেই রাখা যায়। কাজেই এই টিকা দ্রুত সর্বত্র পৌঁছে দেয়া যাবে। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা NHS-এর কাছে লাখ লাখ টিকা এখনই সরবরাহের জন্য তৈরি আছে। ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানিয়েছেন তারা এরই মধ্যে এই টিকাটির 10 কোটি ডোজের অর্ডার দিয়ে রেখেছেন। ব্রিটেনের সব প্রাপ্তবয়স্ক মানুষকে দেওয়ার জন্য যা দরকার তার চেয়েও বেশি। তিনি জানিয়েছেন তাদের লক্ষ্য প্রতি সপ্তাহে অন্তত 10 লাখ মানুষকে টিকা দেয়া। সামনের মাসেই অক্সফোর্ডের এই টিকা দেওয়ার কাজ শুরু হবে। ম্যাট হ্যানকক আরও বলেছেন সামনের বসন্তের আগেই এই করোনা ভাইরাস মহামারীর সংকট থেকে ব্রিটেন বেরিয়ে আসতে পারবে বলে তিনি আশা করেন। শুধু ব্রিটেন নয়, বিশ্বের আরও বহু দেশ আগে থেকেই অক্সফোর্ডের এই টিকার কোটি কোটি ডোজ অর্ডার দিয়ে রেখেছে। প্রতিটি টিকার দাম পড়বে প্রায় $3। অ্যাস্ট্রাজেনেকা বলেছে সামনের বছর তারা 300 কোটি ডোজ টিকা উৎপাদন করতে পারবে বলে আশা করছে। কাদির কল্লোল। বাংলাদেশের পুলিশ আজ ঢাকার একটি বাসাবাড়ি থেকে প্রায় ৫৫ কোটি টাকা মূল্যের ইউরেনিয়াম উদ্ধার করেছে বলে দাবি করছে। ইউরেনিয়াম একটি মূল্যবান খনিজ এবং পরমাণু শক্তি থেকে শুরু করে অনেক ধরনের কাজে এটি ব্যবহৃত হয়। এই খনিজের ব্যবহার এবং বিক্রিও বেশ নিয়ন্ত্রিত। বাংলাদেশের পুলিশ বলছে তারা এই ইউরেনিয়াম উদ্ধারের সময় 3 জন ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে। বিষয়টির খোঁজ রাখছিলেন ঢাকায় সহকর্মী সাইদুল ইসলাম। তার কাছে জানতে চেয়েছিলাম এই ঘটনার বিস্তারিত। এই ইউরেনিয়াম উদ্ধার করেছে পুলিশের একটি বিশেষ শাখা, র্যাবের সদস্যরা। সোমবার তারা ঢাকার পূর্ব রামপুরার একটি বাড়িতে অভিযান চালিয়ে এই একটি বাক্সে থাকা ইউরেনিয়াম এবং আরো বেশ কিছু জিনিস উদ্ধার করেছে। র্যাবের কর্মকর্তারা বলছেন যে তারা গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি চালিয়েছিলেন। তারা জানতে পেরেছেন যে বেশ কয়েকজন ব্যক্তি ইউরেনিয়াম কেনাবেচার ব্যবসা করে এবং এখানে তাদের কাছে ইউরেনিয়াম রয়েছে। এরকম তথ্যের ভিত্তিতে তারা অভিযানটি চালিয়ে এই ইউরেনিয়ামগুলো জব্দ করেছেন এবং তারা বলছেন যে যেহেতু ইউরেনিয়াম একটি তেজস্ক্রিয় পদার্থ, তাই তারা এটি খুলে দেখেননি বা এটির ওজন কত বিস্তারিত জানার চেষ্টা করেননি। তারা এটি পরীক্ষা নিরীক্ষার জন্য গবেষণাগারে পাঠিয়েছেন এবং তারা বলছেন যে সেখান থেকে এখনো তথ্য পাওয়া যায়নি যে ইউরেনিয়ামটি কি মানের, কি পরিমাণ রয়েছে বা কি ধরনের।
তো সেগুলো পাওয়ার পর তারা আরো বিস্তারিত জানাতে পারবেন। তাদের তদন্ত চলছে এবং যাদেরকে আটক করা হয়েছে তাদেরকেও তারা জিজ্ঞাসাবাদ করছেন যে আরো বিস্তারিত তথ্য জানার জন্য, যে তারা কোথা থেকে এগুলো এনেছেন, কোথায় নেওয়ার চেষ্টা করেছেন। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে কর্মকর্তারা বলছেন যে এই গ্রুপটি, যে 3 জন ব্যক্তিকে আটক করা হয়েছে, তারা ইউরেনিয়াম ক্রয় বিক্রয়ের কাজ করেন এবং যে ইউরেনিয়ামগুলো আটক করা হয়েছে সেগুলো প্রায় 55 কোটি টাকার বলে তারা ধারণা দিয়েছে। তো ইউরেনিয়াম তো খুবই রেগুলেটেড একটা পণ্য, অর্থাৎ এটি চাইলেই খোলা বাজারে যে কেউ কেনাবেচা করতে পারেন না এবং বিভিন্ন গ্রেডের ইউরেনিয়াম আছে বলে আমরা জানি। এর নানা রকম ব্যবহারও আছে। তো বাংলাদেশে কি কারণে, কিভাবে এরা এই খনিজটি আমদানি করেছিলেন বা এনেছিলেন সে সম্পর্কে কি কোনো ধারণা পাওয়া যাচ্ছে? মহাসব র্যাবের কর্মকর্তারা বলছেন যে তারা বিস্তারিত তদন্ত না করে এই বিষয়ে আর বলতে চান না এবং তারা পুরো চক্রটিকে যেহেতু আটক করার চেষ্টা করছেন, তাই তারা চান না যে এখনই সব তথ্য প্রকাশ হয়ে যাক। তবে ঠিক এই প্রশ্নটি আমি করেছিলাম বাংলাদেশ অ্যাটমিক এনার্জি কমিশনের সাবেক সদস্য ডক্টর মোহাম্মদ আহসানের কাছে। তিনি বলছেন যে বিশ্ববাজারে ইউরেনিয়াম একটি দুর্লভ পণ্য এবং দামি পণ্য হওয়ার কারণে অনেক দেশই একটি চক্র এটি কালোবাজারি করার চেষ্টা করে। এক দেশ থেকে এনে অন্য দেশের মাধ্যমে সেটি আবার অন্যান্য দেশে বিক্রির চেষ্টা করা হয়। কিন্তু এই পণ্যটি যেহেতু তেজস্ক্রিয় একটি পদার্থ এবং সেটি পারমাণবিক অস্ত্র তৈরি করা বা পারমাণবিক চুল্লি বা পারমাণবিক কাজে ব্যবহার হয়, এই ধরনের কাজে লাগে, তাই এটি সবার কাছে গেলেই যে ব্যবহার উপযোগী হবে বা সবাই ব্যবহার করতে পারবেন তা না। এটি নির্দিষ্ট ক্রেতা রয়েছে। এই চক্রটি বিভিন্ন উৎস থেকে ইউরেনিয়াম সংগ্রহ করে সেসব ক্রেতাদের কাছে বিক্রির চেষ্টা করে এবং যারা কালোবাজারে ইউরেনিয়াম কেনার চেষ্টা করেন মূলত তাদের হাতে এটি দেওয়ার চেষ্টা করা হয়। তবে তিনি বলছেন যে এই সেরকম অবকাঠামো না থাকলে এই ইউরেনিয়াম আসলে অন্য কারো হাতে থাকলেও যে এটি কোনো খারাপ কাজে ব্যবহারের সুযোগ কম। তবে পরীক্ষা নিরীক্ষা না করে ইউরেনিয়ামের মান সম্পর্কে না জেনে এটি আসলে কি ধরনের পণ্য এবং কতটা তেজস্ক্রিয়তা বহন করে বা এর কতটা দাম রয়েছে সেটি বলা সম্ভব নয়। কারণ ইউরেনিয়ামের বিভিন্ন মান রয়েছে এবং সেই মানের ভিত্তিতে এটির দামও ওঠানামা করে থাকে। ঢাকা থেকে বলছিলেন সহকর্মী সাইদুল ইসলাম। বাংলাদেশের একটি আদালত পলাতক আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। দুর্নীতি দমন কমিশনের এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি বেঞ্চ এই নির্দেশ জারি করে। বাংলাদেশ থেকে প্রায় 3.5 কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ আছে এমন এক ব্যক্তি পি.কে. হালদারের একটি সাক্ষাৎকার প্রচার করেছিল ঢাকার একটি টেলিভিশন চ্যানেল। বিষয়টি আদালতের নজরে আনার পর হাইকোর্ট বলছে পি.কে. হালদার সহ পলাতক আসামিদের কোনো বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না। এই বিষয়টি নিয়ে আমি কথা বলি ঢাকার ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সঙ্গে। তাকে জিজ্ঞেস করেছিলাম একজন সম্পাদক হিসেবে তিনি বিষয়টিকে কিভাবে দেখেন। আমি আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে আজকে যদি এই রুলিংটা হতো শুধুমাত্র একটা ব্যক্তির উপরে, অর্থাৎ পি.কে. হালদার, সে আমাদের 12,000 কোটি টাকার মতন তার বিরুদ্ধে অভিযোগ এবং সে পলাতক, তার সম্বন্ধে কোনো মিডিয়াতে হবে না। কিন্তু একটা ব্ল্যাঙ্কেট একটা যে নিষেধাজ্ঞা আছে কোনো ধরনের পলাতক আসামির জন্য লেখা যাবে না আমাদের নীতিতে, সেটা আমি মনে করি যে একটু বেশি সুইপিং। এবং অনেক ক্ষেত্রে ধরেন অ্যাকিউজড তার বক্তব্যটা জানা ফর দ্য ফেয়ারনেস অফ জাস্টিস অ্যান্ড ফর ক্যারিং আউট ইম্পার্শিয়াল জাস্টিস, পাবলিক ওপিনিয়ন জানাটা হয়তো প্রয়োজনীয়। এবং আমি বিশেষ করে মনে করি যে এটা যদি আমরা একজন রাজনীতিবিদের উপরে আমরা যদি দৃষ্টি আকর্ষণ করি, যে অনেক সময় রাজনীতিবিদদের উপরে আপনার তাদের অভিযোগ করা হয়, তাদের বিরুদ্ধে আপনার থাকে এবং দে আর অ্যাবসকন্ডিং ফর এ পলিটিক্যাল রিজন। তো এখন আমাদের রাজনীতিতে তো এটা আমাদের একটা ট্রেডিশনই আছে যে যারা সরকারের বিরুদ্ধে কথা বলেন তারা বিরুদ্ধে অনেক সময় তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়, তারা পলাতক থাকতে বাধ্য হন। তো আমি মনে করি যে সম্পূর্ণ ব্ল্যাঙ্কেট এই ধরনের একটা নিষেধাজ্ঞার জায়গায় যদি শুধু পি.কে. হালদারের উপরে হতো, তবে আমি একজন সম্পাদক হিসেবে আমার জন্য জিনিসটা আরো খুব সহজে মানা, আমি মন থেকে হয়তো গ্রহণ করতে পারতাম। এখন আমি মনে করছি যে এটা একটু বেশি সুইপিং হয়ে গেল। তো একটা জিনিস অনেকে বলার চেষ্টা করেন যে যখন সংবাদপত্র বা গণমাধ্যম তারা একটি খবর পরিবেশন করে তখন একটা ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ চিত্র তাদের তুলে ধরতে হয় এবং যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় সেই
তার নিজেকে ডিফেন্ড করা বা আত্মরক্ষার একটা সুযোগ তাকে দিতে হয়, এটা ফেয়ারনেস এবং ন্যায্যতার স্বার্থে। আপনার কি মনে হয় যে সেদিক থেকে সাংবাদিকতার জন্য এটা একটু বেশ বড় চ্যালেঞ্জ হয়ে গেল এখন কাজটা বাংলাদেশে করা? আমি আপনার সঙ্গে একমত যে আমরা যখনই একটা কোনো রিপোর্ট করি আমরা সবসময় চেষ্টা করি যার বিরুদ্ধে কথাটা বলা হচ্ছে তার একটা ভার্সন নিতে। তো এই নিষেধাজ্ঞাতে তো সেই ভার্সন আমি আর নিতে পারছি না। তো সেখানে আমার মনে হয় যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার উপরে একটা প্রভাব হওয়ার সম্ভাবনা আছে। তাই আমি একজন সম্পাদক হিসেবে বলবো যে এই ধরনের সুইপিং নিষেধাজ্ঞাটা না হলেই আমাদের কাজের পরিবেশটা আরো সুষ্ঠু থাকতে পারে, প্রভাব ফেলতে পারে। আপনি কি তাহলে আশঙ্কা করছেন যে হাইকোর্ট যে উদ্দেশ্যেই এই নির্দেশনাটা দেখ না কেন, বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি তার কারণে এটি আসলে যারা বিরোধী পক্ষ বা যারা ভিন্নমত তুলে ধরতে চান তাদের ক্ষেত্রে এটা একটা নেতিবাচক প্রভাব পড়তে পারে? না, আশঙ্কা করছি। আমি আবারও বলতে চাই যে আমি আদালতের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে জিনিসটা এরকম ব্যাপক আকারে না হলে শুধু যদি টিকে হালদারের উপরে নিষেধাজ্ঞাটা থাকতো তাহলে আমাদের সাংবাদিকদের জন্য এই পরিবেশটা আরো সুষ্ঠু হতো। বলছিলেন ঢাকার ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম। আপনারা প্রবাহ শুনছেন বিবিসি লন্ডন থেকে। এবারে আজকের বাদবাকি বিশ্ব সংবাদ সহকর্মী মিজানুর রহমান খানের কাছে। চীনের একটি কোম্পানি ঘোষণা করেছে তাদের উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা ৭৯% কার্যকরী বলে প্রমাণিত হয়েছে। সাইনোফার্ম নামের এই কোম্পানি বলছে তারা এই টিকার অনুমোদনের জন্য আবেদন করেছে। চীনে যে 5টি করোনা ভাইরাসের টিকা তৈরি হচ্ছে এই প্রথম তার কোনোটি সম্পর্কে এরকম তথ্য পাওয়া গেল। তবে এর আগে সংযুক্ত আরব আমিরাত বলেছিল যে সাইনোফার্মের টিকাটি ৮৬% কার্যকর। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার ব্রেক্সিট পরবর্তী চুক্তি অনুমোদনের জন্য পার্লামেন্টের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ ব্রিটিশ পার্লামেন্টে এ নিয়ে বিতর্ক শুরুর পর আজকের মধ্যেই তা অনুমোদনের আশা করা হচ্ছে। বরিস জনসন দাবি করেছেন এই চুক্তির ফলে ব্রিটেন এখন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরও বেশি বাণিজ্য করতে পারবে। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের নেতারা এরই মধ্যে এই চুক্তি অনুমোদন করেছেন। আর্জেন্টিনার সেনেটে দীর্ঘ বিতর্কের পর গর্ভধারণের 14 সপ্তাহের মধ্যে গর্ভপাতকে আইনগত বৈধতা দেওয়া হয়েছে। লাতিন আমেরিকায় আর্জেন্টিনা হচ্ছে প্রথম কোনো বড় দেশ যেখানে নারীকে তার গর্ভধারণের পর সন্তান রাখা না রাখার স্বাধীনতা বেছে নেওয়ার অধিকার দেওয়া হলো। সেনেটে এই বিলটির বিজয় যখন নিশ্চিত হয়ে যায় তখন কংগ্রেসের বাইরে জড়ো হওয়া নারী অধিকার কর্মীরা উল্লাসে ফেটে পড়েন। ইরান বলছে ভুলবশত ইউক্রেনিয়ান এয়ারলাইন্সের যে বিমানটি ভূপাতিত করা হয়েছিল তার প্রতিটি যাত্রীর পরিবারকে $1.৫ লাখ করে ক্ষতিপূরণ দেওয়া হবে। ইরান সরকারের আইন বিষয়ক দফতরের এক মুখপাত্র বলেছেন ক্ষতিপূরণের এই অঙ্ক আন্তর্জাতিক রীতি মেনে ঠিক করা হয়েছে। প্রায় 1 বছর আগে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যখন তীব্র উত্তেজনা চলছিল তখন তেহরান বিমানবন্দর থেকে আকাশে ওড়া এই বিমানটি ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী ভুল করে রকেট দিয়ে ভূপাতিত করে। ইয়েমেনের নতুন সরকারকে বহনকারী একটি বিমান এডেন নগরীতে এসে নামার পর বিস্ফোরণে বিমানবন্দর কেঁপে ওঠে। একটি ফরাসি বার্তা সংস্থার প্রতিনিধি ঘটনাস্থল থেকে জানান যখন সরকারের লোকজন এই বিমান থেকে নামছিল তখন বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে 30 বছর জেল খাটা মার্কিন নৌবাহিনীর এক সাবেক বিশ্লেষক আজ তেল আভিভে পৌঁছেছেন। সেখানে তাকে স্বাগত জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জোনাথন পোলার্ড নামের এই ব্যক্তি যখন জেল খাটছিল তখন তাকে ইসরায়েলি নাগরিকত্ব দেওয়া হয়। এবারে আজকের খেলার খবর। খেলার খবর পড়ছি রায়হান মাসুদ। শুরুতেই পাকিস্তান ও নিউজিল্যান্ডের ক্রিকেট সিরিজের খবর। জমজমাট একটি টেস্টে হেরে গিয়েছে পাকিস্তান। নিউজিল্যান্ডের সাথে প্রথম টেস্টে শেষ পর্যন্ত লড়াই করে পাকিস্তানের ক্রিকেট দল হেরে গিয়েছে। বেওভালে পঞ্চম দিনের শেষ 3 ওভার পর্যন্ত খেলা টেনে নিয়ে যায় পাকিস্তানের ব্যাটসম্যানরা। শেষ উইকেটটি পতনের সময় পাকিস্তানের প্রয়োজন ছিল আরও 101 রান, কিন্তু মিচেল স্যান্টনারের হাতে বল তুলে দেন নাসিম শাহ। এর আগে প্রতিরোধ করেন ফাওয়াদ আলম ও ভারপ্রাপ্ত অধিনায়ক রিজওয়ান। এই বছর 11 বছর পর টেস্ট টিমে ফিরেছেন
ফাওয়াদ আলম। 269 বল টিকে সেকেন্ড ইনিংসে 102 রান করেন ফাওয়াদ। এই ম্যাচে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন। প্রথম ইনিংসে 129 রান করেন তিনি। এ নিয়ে টানা 5টি টেস্ট ম্যাচে জিতল নিউজিল্যান্ডের ক্রিকেট দল। 3রা জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে এই সিরিজের দ্বিতীয় টেস্ট। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল বাংলাদেশে আসছে এটুকু নিশ্চিত, তবে আসছে না দলটির শক্তিশালী একটি অংশ। জেসন হোল্ডার, কার্টন পোলার্ড, রোস্টন চেজ, শাই হোপ, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরান, শেলডন কোট্রেল সহ অন্তত 10 ক্রিকেটার আসছেন না বাংলাদেশে। এই ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট বোর্ডকে জানিয়েছে কোভিড-19 সংক্রান্ত সতর্কতার কারণে তারা না আসার সিদ্ধান্ত নিয়েছেন। টেস্ট দলের অধিনায়কত্ব করবেন ক্রেগ ব্রেথওয়েট এবং ওয়ানডে দলের অধিনায়কত্ব করবেন জেসন মোহাম্মদ। 10 জানুয়ারি ক্যারিবিয়ান এই ক্রিকেট দলকে বাংলাদেশে আসবে। প্রথম ওয়ানডে ম্যাচ হবে 20 জানুয়ারি। এই ওয়ানডে সিরিজ দিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে। আন্তর্জাতিক ক্রিকেট করোনা ভাইরাস আবির্ভাব হওয়ার পর বাংলাদেশের মাঠে আর গড়েনি, তবে 2টি ঘরোয়া টুর্নামেন্ট হয়েছে এরই মধ্যে, একটি ওয়ানডে এবং একটি টি-20। কোনো আসরেই মাঠে দর্শক ঢুকতে দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটিতেও মাঠে দর্শক উপস্থিতি না থাকার সম্ভাবনাই বেশি বলছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক জালাল ইউনুস। সারা গোটা পৃথিবীতে এবং বাংলাদেশেও এখন করোনাটা, এখানে কোভিড এর অবস্থা ভালো না, এটা খুব ব্যাপকভাবে ছড়াচ্ছে। অনেকভাবে আমরা সতর্ক থাকছি। তো এই সতর্কতার মধ্যে আমরা হঠাৎ করে যদি আমরা দর্শককে যদি মাঠে আসতে বলি, ওদের থেকে যে একজনের থেকে সংক্রমণে আরেকজনের 20 জন হয়, তখন তো সিচুয়েশন খুবই খারাপ হবে। পরে দেখা যাচ্ছে যে এই খেলার মাঠ থেকে এই সংক্রমণ যাচ্ছে। আন্তর্জাতিক সিরিজ খেলেছে, তারপর তারা কিছু টুর্নামেন্টও খেলেছে বাইরে, ওদের ইন্ডিভিজুয়াল প্লেয়ারও খেলেছে, IPL খেলেছে ওরা। এর মধ্যে আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে 2টা আমরা টুর্নামেন্ট খেলেছি, ডোমেস্টিক টুর্নামেন্ট। এটাই। আর তবে আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে আমাদের হোম গ্রাউন্ড সাপোর্ট। আমরা আমাদের উইকেট চিনি, আমাদের আউটফিল্ড আমরা জানি, সুতরাং আমাদের এনভায়রনমেন্ট আমরা জানি। এটাকেই আমাদের পুঁজি করে খেলতে হবে। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ রাতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুল ও নিউক্যাসল ইউনাইটেড মুখোমুখি হবে। ওলভারহ্যাম্পটনের সাথে 1-0 গোলের একটি জয়ে ম্যানচেস্টার ইউনাইটেড উঠে গেল পয়েন্ট তালিকার 2 নম্বরে। ইংলিশ প্রিমিয়ার লিগে এখন 1 নম্বরে আছে লিভারপুল, 2 নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রিমিয়ার লিগে আর্সেনালও জয় পেয়েছে 1-0 গোলে ব্রাইটনের বিপক্ষে। ওদিকে লা লিগায় আবারও ড্র করেছে বার্সেলোনা। গত রাতে বার্সেলোনা এইবারের বিপক্ষে 1-1 গোলে একটি ড্র করে। এই ম্যাচে মাঠে ছিলেন না বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। আজ বাংলাদেশ সময় রাত 2:30 রিয়াল মাদ্রিদ ও এলচে মুখোমুখি হবে। খেলার খবর শুনছিলেন রায়হান মাসুদের কাছে। বাংলাদেশে এবছর ধানের উৎপাদন কম হওয়ার কারণে ঘাটতি পূরণ করতে কয়েক লাখ টন চাল আমদানি করবে দেশটি। এর মধ্যে ভারত থেকেই রপ্তানি করা হবে প্রায় 2.5 লাখ টন চাল। সরকারিভাবে এই পরিমাণ চালের বাইরে ভারতের বেসরকারি রপ্তানিকারকরাও বাংলাদেশে চাল রপ্তানির সুযোগ পেয়েছে টেন্ডারের মাধ্যমে। ভারতে এবার ভালো ধান উৎপাদিত হয় থাইল্যান্ড বা ভিয়েতনামের মতো দেশগুলির তুলনায় কম দামে বাংলাদেশকে চাল রপ্তানি করা সম্ভব বলেও ভারতীয় রপ্তানিকারকরা জানাচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত শুনুন কলকাতা থেকে অমিতাভ ভট্টশালীর কাছে। অন্তত 2.5 লক্ষ টন চাল বাংলাদেশে রপ্তানি করবে ভারতের কয়েকটি সরকারি বেসরকারি সংস্থা। এর মধ্যে বেসরকারি 2টি সংস্থার সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়ে গেছে। এছাড়াও সরকারি কৃষি সমবায় বিপণন সংস্থা বা ন্যাফেডের সঙ্গেও বাংলাদেশে 1.5 লক্ষ টন চাল রপ্তানির চুক্তি চূড়ান্ত হয়ে গেছে বলে ন্যাফেডের এক কর্মকর্তা বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন। আরও 1 লাখ টনের চুক্তি হতে পারে সরকারি স্তরে, এমনটাই বলছেন ভারতের চাল রপ্তানিকারকদের সংগঠন অল ইন্ডিয়া রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ ডিরেক্টর বিনোদ কুমার। इस साल उनकी थोड़ी क्रॉप कम हो गई है, इस वजह से उनको जो है राइस की जो इंपोर्ट करने की आवश्यकता पड़ रही है। বিনোদ কুমারের কথায় বাংলাদেশে এবারে বন্যার ফলে ধানের ক্ষয়ক্ষতি হয়েছে, তাই তাদের চাল আমদানি করতে হচ্ছে। এর মধ্যে ভারতের সরকারি কৃষি বিপণন সমবায় বা ন্যাফেডের কাছ থেকে বেশি পরিমাণে চাল নেওয়ার কথা চলছে। মোট পরিমাণ প্রায় 2.5 লক্ষ টন। এছাড়াও অন্য 2টি বেসরকারি সংস্থাও 50,000 টন করে চাল রপ্তানি করার অর্ডার পেয়েছে, জানাচ্ছিলেন মিস্টার বিনোদ কুমার। চাল আমদানি করার জন্য বাংলাদেশ সরকার যে গ্লোবাল টেন্ডার আহ্বান করেছিল তাতে অংশ নিয়েই একটি বেসরকারি সংস্থা $405 প্রতি টন দরে এবং অন্য সংস্থাটি $416 প্রতি টন দরে সিদ্ধ চাল রপ্তানি করবে। মিস্টার বিনোদ কুমার বলছিলেন, বাংলাদেশে এই বিপুল পরিমাণ চাল রপ্তানি করার সুযোগ ভারত পাচ্ছে, তার কারণ অন্য চাল রপ্তানিকারক দেশগুলি যেমন থাইল্যান্ড বা ভিয়েতনামের থেকে সস্তায় চাল দিতে পারছে ভারত। इंडिया इस टाइम नॉन बासमती राइस सेगमेंट में काफी कॉम्पिटिटिव है
as compared to जो मेजर प्लेयर्स हैं মিস্টার বিনোদ কুমার বলছিলেন, থাইল্যান্ড বা ভিয়েতনামের মতো দেশগুলির তুলনায় ভারতের চালের দাম টন প্রতি $90 থেকে $100 কম থাকে। সেজন্যই প্রতিবেশী রাষ্ট্রে সস্তায় চাল রপ্তানি সম্ভব হচ্ছে। যদিও দুটি বেসরকারি সংস্থাকে 50,000 টন করে রপ্তানির অর্ডার দিয়েছে বাংলাদেশ, তবে তারা চাইছে যে সরকারি সংস্থার মাধ্যমেই চুক্তি হোক। সেজন্যই ন্যাফেডের সঙ্গে 1.5 লক্ষ টন চাল রপ্তানির আলোচনা চূড়ান্ত পর্যায়ে এবং আরও 1 লক্ষ টন সম্ভবত তারাই রপ্তানি করবে, জানাচ্ছিলেন বিনোদ কুমার। যদিও বাংলাদেশের সঙ্গে এই বিপুল পরিমাণ চাল রপ্তানির চুক্তি সম্পূর্ণ ব্যবসায়িক চুক্তি, কিন্তু দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও দক্ষিণ এশিয়া বিষয়ে বিশেষজ্ঞ ডক্টর সঞ্জয় ভারদ্বাজের কাছে জানতে চেয়েছিলাম, এই চাল রপ্তানির মাধ্যমে ভারত কি কোনো কূটনৈতিক লাভ অর্জন করতে পারবে? नॉर्थ ईस्टर्न स्टेट्स और ईस्टर्न बॉर्डर को सिक्योर करने के लिए, पीसफुल करने के लिए वी आर অধ্যাপক ভারদ্বাজের কথায়, উত্তর পূর্বের রাজ্যগুলিতে শান্তি বজায় রাখা বা পূর্ব সীমান্ত নিরাপদ রাখতে বাংলাদেশের উন্নয়নের জন্য ভারত তাদের অপারস্পরিক সহায়তা দিচ্ছে নানাভাবে। যেমন প্রায় সমস্ত বাংলাদেশি পণ্যের জন্য ভারতের বাজারকে শুল্কমুক্ত করে দেওয়া, বাংলাদেশও আবার ট্রানজিট দিয়েছে, যার মাধ্যমে উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নমূলক প্রকল্পগুলি লাভবান হচ্ছে। শুধুমাত্র তিস্তার জল না পাওয়া ছাড়া ভারতের ব্যাপারে বাংলাদেশের বিশেষ ক্ষোভ থাকার কথা নয়। তবে সম্প্রতি এনআরসি এবং সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে বাংলাদেশের একটা দুশ্চিন্তা তৈরি হয়েছে। অধ্যাপক ভারদ্বাজের মতে, এই চাল রপ্তানিতে সহায়তা করে ভারত সেই ক্ষোভ বা দুশ্চিন্তা কিছুটা প্রশমন করতে পারবে। ভারতের চাল রপ্তানিকারকরা বলছেন, বাংলাদেশে এই বিপুল পরিমাণ রপ্তানির ফলে ভারতের চাল রপ্তানি ক্ষেত্রে এবার রেকর্ড হতে চলেছে। তার একটা কারণ যদি হয়, করোনা লকডাউনের মধ্যেও ভারত রপ্তানি বাণিজ্য বন্ধ করেনি অন্য অনেক দেশের মতো। আবার বাংলাদেশও চাল রপ্তানির ওপরে আগে যে শুল্ক নিত সেটা 62.5% থেকে কমিয়ে 25% নামিয়ে এনেছে। সেই সুবিধাও ভারতের রপ্তানিকারকরা পাচ্ছেন। অমিতাভ ভট্টশালী। বাংলাদেশে মাধ্যমিক পর্যায়ের প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইন লটারি প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করেছে সরকার। আজ 30শে ডিসেম্বর এই লটারি হওয়ার কথা ছিল। বিস্তারিত শুনুন সায়েদ আক্তারের কাছে। মঙ্গলবার হাইকোর্টের ওই আদেশে বলা হয়, ক্লাস 6-এ ভর্তির আবেদনের সময়সীমা আরেক সপ্তাহ বাড়াতে হবে। একই সঙ্গে ভর্তিতে বয়সের সময়সীমা নির্ধারণ করে 2017 সালে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। এরপর রাতেই শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হয় যে অনলাইন লটারির মাধ্যমে সারা দেশের সরকারি স্কুলগুলোতে ভর্তির প্রক্রিয়া স্থগিত করা হচ্ছে। বাংলাদেশে এতদিন কেবলমাত্র প্রথম শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে লটারি করা হতো, কিন্তু মহামারীর মধ্যে সরকার সিদ্ধান্ত নেয় যে মাধ্যমিক পর্যায়ে সব ক্লাসে, অর্থাৎ প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত সব ক্লাসেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। এর মধ্যে এখন হঠাৎ যেদিন লটারি হওয়ার কথা সেই দিনই বিষয়টি স্থগিত হওয়ায় ভর্তিচ্ছু ছেলে মেয়েদের মা বাবাদের মনে উদ্বেগের জন্ম নিয়েছে। যেমনটি বলছিলেন ঢাকার একজন অভিভাবক ওয়াজিদা রুমি, যিনি তার 8 বছরের ছেলেকে ক্লাস 3-তে ভর্তি করতে চান। আমাদের যেহেতু কোনো স্কুলে এখনো হয়নি বাচ্চাদের, এখন আমাদের মধ্যে এর জন্য উৎকণ্ঠা, আল্লাহ কোথায় দিব বা আদৌ কি লটারিতে হবে কিনা, যদি কোনো কারণে লটারিতে আমার বাচ্চাটার নাম না আসে তখন আমি কোন স্কুলে দিব, কোথায় দিব, মানে এই চিন্তাটা কাজ করেই যাচ্ছে। এর জন্য আজকে যে হচ্ছে না লটারি শুনলাম, আজকে স্থগিত করলো সরকার, কিন্তু পরবর্তীতে কবে হবে? এখন জানুয়ারি পার হয়ে গেলে, ফেব্রুয়ারিতে গেলে আমি কোন স্কুলে দিব, কোন স্কুলে আমাকে নিবে? বাংলাদেশে 2016 সালে শিক্ষা মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছিল, যাতে বলা হয় 6+ মানে 6 বছরের বেশি বয়স না হলে শিশুরা প্রথম শ্রেণীতে ভর্তি হতে পারবে না। সে অনুযায়ী কেউ যদি 2016 সালে প্রথম শ্রেণীতে ভর্তি হয়ে থাকে, আসছে বছর অর্থাৎ 2021 সালে তার ষষ্ঠ শ্রেণীতে ওঠার কথা। এর মানে হচ্ছে ক্লাস 6-এ ওঠার সময় একজন শিক্ষার্থীর বয়স 11 বছর হতে হবে। কিন্তু দেশের বহু অভিভাবকই সন্তানদের একটু আগে আগে স্কুলে ভর্তি করেন। ফলে দেখা যায় ক্লাস 6-এ যখন তারা ভর্তি হতে যায় তাদের অনেকের বয়সই 11 বছর হয় না। এদিকে এরই মধ্যে 2017 সালে সরকার প্রথম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির সময়ই তাদের তথ্য অনলাইন ডাটাবেইজে সংরক্ষণ করেছে, যে কারণে এখন অনেক শিক্ষার্থীর মা বাবা ষষ্ঠ শ্রেণীতে সন্তানকে ভর্তির জন্য আবেদন করতে পারেননি। বয়সের এই সময়সীমার কারণে নির্ধারিত সময়ে আবেদন করতে ব্যর্থ হওয়া এক শিক্ষার্থীর অভিভাবকের করা রিট আবেদনের প্রেক্ষাপটে মঙ্গলবার হাইকোর্ট আদেশ দেয়, ষষ্ঠ শ্রেণীতে ভর্তির আবেদনের সময়সীমা আরেক সপ্তাহ বাড়াতে হবে। এতে সরকারকে 2 দিন সময় দেওয়া হয়েছে শিক্ষার্থীদের বয়স শনাক্তের সফটওয়্যারে পরিবর্তন আনার জন্য। এখন অনলাইন লটারি প্রক্রিয়া স্থগিত হওয়া মানে হচ্ছে ভর্তি প্রক্রিয়া স্থগিত হয়ে যাওয়া। আর মূলত অভিভাবকদের উদ্বেগের প্রধান কারণও সেটাই। কিন্তু সরকার বলছে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং সেজন্য 2-1 দিন সময় লাগবে।
কিন্তু আদালতের নির্ধারিত সময়ের মধ্যেই কাজটি শেষ করা হবে বলে জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন। সাময়িক বন্ধ করা হয়েছে, এটা তো টোটাল বন্ধ হয় না, লটারির মাধ্যমে হবে। তবে পরবর্তীতে জানাবো আমরা সময় এবং টাইম, সেটাই জানাবো। মানে সেক্ষেত্রে কতদিন সময় লাগতে পারে? না, ওইটা কতদিন বলতে আমরা আজকে এটা স্থগিত, সাময়িকভাবে স্থগিত আছে। আমাদের ডিজি স্যার, আমাদের সচিব স্যার, মন্ত্রী মহোদয় সহ ওনারা কথা বলছেন, খুব শিগগিরই জানানো হবে, খুব বেশি সময় নেওয়া যাবে না। এদিকে মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের বয়সের বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনিকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, শিক্ষার্থীদের যাতে কোনো ক্ষতি না হয় সেভাবে বিষয়টির সমাধান করতে হবে। কিন্তু তিনি একই সঙ্গে বলেছিলেন যে যেসব স্কুল সরকারি নীতিমালা অনুসরণ না করে শিক্ষার্থী ভর্তি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা আসলে কোনো মামলার রায়ের ব্যাপারে পরিপূর্ণভাবে অবহিত না হয়ে আমাদের কোনো মন্তব্য করা একেবারেই সমীচীন নয়। কিন্তু একদমই অন এ সেপারেট নোট এই প্রশ্নটা যখন উত্থাপিত হলো, সেটির ব্যাপারে আমি মনে করি যে আমাদের কোনোভাবেই আমাদের শিক্ষার্থীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেটি দেখতে হবে। এবং নির্ধারিত বয়সের কমে যদি কোনো শিক্ষার্থীকে ভর্তি করে থাকে, সেই ক্ষেত্রে প্রতিষ্ঠান সেটার জন্য দায়ী এবং সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। গত 11ই ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর 2021 শিক্ষাবর্ষে অনলাইন লটারিতে ভর্তির বিজ্ঞপ্তি জারি করেছিল। ঢাকা থেকে সায়েদ আক্তার। এবারে সামাজিক মাধ্যমে আজকের আলোচিত ঘটনাবলীর বিস্তারিত শোনা যাক সহকর্মী আফরোজা নীলার কাছে। ধন্যবাদ মোয়াজ্জেম। সোশ্যাল মিডিয়ায় আজ বেশ কয়েকটি বিষয় আলোচনায় আছে, সেগুলো জানিয়ে দিতে হাজির হয়েছি আমি আফরোজা নীলা, আর আমার সঙ্গে আছেন আমি রায়হান মাসুদ। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকার অনুমোদন যুক্তরাজ্যে, এই খবরটি আজ ফেসবুক, টুইটার সহ সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং। আপনারা ইতোমধ্যেই জানেন যে অক্সফোর্ডের এই টিকাটি বাংলাদেশ সরকার ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আনবে বলে জানিয়েছে। আর এই খবরটি জানার পর অনেকেই আশাবাদ ব্যক্ত করছেন এই বলে যে বাংলাদেশেও খুব শিগগিরই এই টিকাটি আনা হবে। বাংলাদেশে ভ্যাকসিন কবে আসবে, টিকা কতটা কার্যকর হবে, এই নিয়ে নানা ধরনের মন্তব্য দেখা যাচ্ছে বিবিসি বাংলার ফেসবুক পাতায়। খবরটি নিয়ে রেদওয়ান আহমেদের মন্তব্য, আশা করি অক্সফোর্ডের টিকা কার্যকারিতা পাবে। অন্যদিকে গিয়াসউদ্দিন লিখেছেন, বাংলাদেশের মানুষের টিকার প্রয়োজন নেই, তারা এমনিতেই সুস্থ হয়ে যাবে। আসিফ আহমেদ লিখেছেন, তাড়াতাড়ি ভ্যাকসিন আসুক, আমরা এটাই চাই। এমডি সুমন লিখেছেন, আমরা আমাদের গ্লোব বায়োটেকের টিকার দিকে চাতক পাখির মতো তাকিয়ে অপেক্ষা করছি। কৌশিক দাস জয় লিখেছেন, যেসব দেশ দিচ্ছে জনগণ নিজের রিস্কেই নিচ্ছে। অলরেডি ফাইজার আর মডার্নার টিকায় যাদের অ্যালার্জি আছে তাদের দেয়া নিষেধ করেছে। ঠিক তাই, টিকা বিভিন্ন দেশে তৈরি হচ্ছে, বিভিন্ন দেশের বিভিন্ন টিকা নিয়ে পক্ষে বিপক্ষে মতামত আসছে, মানুষজনের মধ্যে এখনও সংশয় আছে আসলে টিকা নিয়ে। এদিকে 2018 সালের 30শে ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা ধরনের আলোচনা দেখা যাচ্ছে আজ। বিশেষ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্য নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ এক সমাবেশে বলেছেন, আজকের এ দিনটি লজ্জার, কলঙ্কের। অন্যদিকে বিএনপির বক্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে ভোট ডাকাতিতে বিএনপির রেকর্ড কেউ ভাঙতে পারবে না। আর নির্বাচন নিয়ে দুই পক্ষের এমন বক্তব্য নিয়ে কিন্তু অনেক ট্রলও দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। যেমন সুমন আহমেদ চৌধুরী লিখেছেন, মন শক্ত করুন, মনোবল হারাবেন না, প্রতিটি রেকর্ড তৈরি হয় আরেকজন এসে ভাঙার জন্য। আর অভিজিৎ বিশ্বাসের মন্তব্য, নিজেদের ওপর আত্মবিশ্বাস হারানো উচিত নয়। মোহাম্মদ শাহজাহান লিখেছেন, সব বিষয় নিয়ে ট্রল করতে নেই, যথাযোগ্য ভাবমর্যাদার সাথে ইলেকশন দিবসটি পালন করার চেষ্টা করুন। মোহাম্মদ শামীম লিখেছেন, 30শে ডিসেম্বরের নির্বাচনে যা কিছু হয়েছে সবই এদেশে জনগণের দ্বারা হয়েছে, বিদেশ থেকে এসে কেউ কিছু করে নাই। সুতরাং পিছনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামীতে কি করা যায়, নিজ নিজ দলকে কতটুকু শক্তিশালী সংগঠনবাদী করা যায় সেটার প্রতি লক্ষ্য রাখা উচিত। সোশ্যাল মিডিয়ায় আলোচিত ঘটনাবলীর বিস্তারিত শুনছিলেন সহকর্মী রায়হান মাসুদ এবং আফরোজা নীলার কাছে। শেষ করার আগে আবারও আজকের সংবাদ শিরোনাম। ব্রিটেনের ঔষধ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ঔষধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা অনুমোদন করেছে। বাংলাদেশের পুলিশ আজ ঢাকার একটি বাসাবাড়ি থেকে প্রায় 55 কোটি টাকা মূল্যের ইউরেনিয়াম উদ্ধার করেছে বলে দাবি করছে। আর বাংলাদেশের একটি আদালত পলাতক আসামিদের বক্তব্য গণমাধ্যমে প্রচারের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। বিবিসি থেকে বাংলায় আমাদের পরবর্তী অনুষ্ঠান পরিক্রমা আজ রাতেই বাংলাদেশ সময় 10:30 ভারতে রাত 10টায় শুনবেন আশা করি। সে পর্যন্ত এখানেই বিদায় চাইছি আমি মোয়াজ্জেম হোসেন।
BBC. This is the BBC. There are no programmes on this channel at present. Details of all our services are at bbcworldservice.com.